মিষ্টি রোদের হাতছানি লেখনীতে ইসরাত জাহান এরিনা। পর্ব সংখ্যা 29। গল্প শুরু করার আগে আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই পুরো পর্বটি শোনার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আজকের এই পর্বটি কেমন লাগলো। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। আর্যর মাঝে মাঝে মনে হয় নাহিদকে নিউক্লিয়ার বোমা মেরে উড়িয়ে দিতে। রাজ্যের সকল ব্যস্ততা যেন এই লোকের ঘাড়ে এসেই পড়ে থাকে। দুনিয়ার সবার জন্য সময় থাকে, শুধু তার জন্যই থাকে না। গতকাল থেকেই আর্য নাহিদকে কল করে যাচ্ছে। শর্ত ছিল উনি নিজে থেকেই কল দিবে, কিন্তু 3-4 দিন চলে যায়, এই বদলোক তাকে একটা কলও করে না। সেদিন ভাব নিয়ে বলছিল, আর্য তুমি কিন্তু শর্ত ভঙ্গ করছো, আমি তোমাকে মানা করেছিলাম কল না করতে, আমি ফ্রি হয়ে কল করব। আর্যর ভীষণ রাগ হয়েছিল। এই মানুষটি ভীষণ অদ্ভুত। কখনো মনে হয় মানুষটি তাকে পছন্দ করে, আবার কখনো মনে হয় এই সম্পর্কটি তার কাছে কোনো মূল্যই রাখে না। রেগে আর্য বলেছিল, আপনি কখনো ফ্রি হবেন না, আমার জন্য তো কখনোই না, আপনি ভীষণ খারাপ মানুষ। নাহিদ কৌতুক স্বরে বলেছিল, কি আর করার, এই খারাপ মানুষটির কাছেই তো ফেঁসে গেছো। এখন এই খারাপ মানুষটির ভালো খারাপ সবটাই মেনে নিতে হবে। আর্য রাগে কল কেটে দিয়েছিল। এই লোকটা তার মাথা খারাপ করে রেখেছে। বিকেলের দিকে শুভ আর্যর বাসার সামনে এসে কল করে। কিরে ভেবলি, তোর কোনো খবর নাই কেন? আর্য ভীষণ অভিমান করে বলে, আমার খবর নিয়ে তোর কোনো কাজ আছে? অনেক কাজ আছে, জলদি নিচে নাম, পিৎজা ইনে অফার চলছে, তোকে ট্রিট দিব। কুত্তা, অলওয়েজ অফারে খাওয়াস, কোনোদিন আঙ্কেলের দেওয়া পকেট মানি পুরোটা আমাদের পেছনে খরচ করেছিস? মধ্যে রাতে যে আইসক্রিম খাস, সেটা কি তোর শ্বশুর দেয় নাকি? দিলে মন্দ হতো না। জলদি বের হয়ে আয়, নাহলে আমি গেলাম। যে দেখ, তোর ঠ্যাং ভেঙে বাইকের পেছনে ঝুলিয়ে দিব। আর্য দ্রুত রেডি হয়ে রুম থেকে বের হয়ে দেখলো সাবা খানম হাতে কফি নিয়ে আসছে। আর্যকে দেখেই বলল, কোথায় যাচ্ছিস? আমি কফি নিয়ে আসলাম। আর্য খালামণিকে জড়িয়ে ধরে গালে টুপ করে চুমু খেয়ে বলল, এখন কফি খাওয়ার একদম সময় নেই খালামণি। শুভ নিচে দাঁড়িয়ে আছে, ছাগলটার পকেট খসিয়ে তবেই বাসায় ফিরবো। ঠিক আছে, জলদি ফিরে আসিস। এমনিতেই তোর সাথে ইদানিং টাইম স্পেন্ড করতে পারি না, কেসের কাজে এত ব্যস্ত থাকি যে কি বলবো। আর্য ঘড়িতে সময় দেখে বলল, আর 15 মিনিটের মধ্যেই তোমার প্রেমিক পুরুষ চলে আসছে, আমিও বাইরে যাচ্ছি, অবনীটাও তো কোচিং এ আছে, দুজন মিলে চুটিয়ে প্রেম করো। সাবা খানম আর্যর কান মলে দিয়ে বললেন, বেশি পেকে গেছিস না, তোকে জলদি বিদায় করতে হবে। আমি তো কবে থেকে রেডি হয়েই বসে আছি, এখন তোমাদের জামাই বুঝলেই হলো। সাবা খানম অবাক হয়ে আর্যর দিকে তাকালেন। আর্য মেকি হেসে বলল, আরে ভবিষ্যৎ জামাইয়ের কথা বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। আর্য দ্রুত বাসা থেকে বেরিয়ে আসলো। খালামণির মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষের সামনে মুখ ফসকে কিছু বেরিয়ে গেলেই সমস্যা। ব্যাপারটা ধরতে তখন খালামণির একটু সময় লাগবে না। ইস, সেও যদি খালামণির মতোই এতটা বুদ্ধিমতী হতো তবে কতই ভালো হতো। নেতা সাহেবকে চুটকিতে হাত করে ফেলা যেত। শুভ তো তাকে সবসময় ভেবলি, বোকা এসবই বলে, তা চাইতে তো অবনী অনেক বেশি বুদ্ধিমান। আর্য নিচে নামতেই শুভ আর্যকে হেলমেট পরিয়ে দিল। শুভর এই কেয়ারগুলো আর্যর ভীষণ ভালো লাগে। আর্য বাইকে বসে পেছন থেকে শুভকে জাপটে ধরল। শুভ বলল, দম বন্ধ করে মেরে ফেলবি নাকি, ছাড়। আর্য আরো জোরে শুভকে চেপে ধরে বলল, তোকে তো মারবই, সাথে আজ তোর পুরো পকেট ফাঁকা করেই ছাড়বো। হ্যাঁ, এক রাক্ষস তুই আছিস তো, আর আরেক আছে যারা রাক্ষস, আমার পকেটে রফা দফা তো হবেই। আর্য খিলখিল করে হেসে উঠল। শুভ লুকিং গ্লাসে আর্যকে দেখে মুচকে হাসল। এইভাবে চেপে ধরলে আজ তার অ্যাক্সিডেন্ট নিশ্চিত, তারপর মারাত্মক হাসি। আজ শুভকে খুন করেই দম নেবে মেয়েটা। আর্যর প্রতিটি স্পর্শ শুভর বুকে ঝড় তোলে। মেয়েটা কেন বোঝে না? শুভ আপন মনে বাইক চালাচ্ছে, আর আর্য আশেপাশের ব্যস্ত শহর দেখতে ব্যস্ত। হঠাৎ একটা পোস্টারে তার চোখ পড়ল। আর্য তীক্ষ্ণ দৃষ্টিতে সেই পোস্টারটি স্ক্যান করে মস্তিষ্কে জমা করে রাখলো। বন্ধু মহলের সকলেই বসেছে পিৎজা এনে। আর্য বলল, ওই রামিন বেটা আসে নাই কেন? শুভ বলল, কল করেছিলাম, ছাগলটা আমাকে 9-6 বুঝাচ্ছে, ফুয়াদ গেছে ধরে বেঁধে নিয়ে আসতে। যারা মেনু কার্ড দেখতে দেখতে বলল, দোস্ত, একটা সুসংবাদ আছে। সাবিহা মুচকি হেসে বলল, আমরা খালামণি হচ্ছি। সাবিহার কথায় আর্য শুভ হেসে উঠল। যারা ঝাঁঝানা গলায় বলল, আমার কি জামাই আছে যে আমাকে প্রেগনেন্ট করবে? ফালতু যত সব, মুডটাই খারাপ করে দিল। আর্য যারার গাল টেনে বলল, আরে কিউটি, রাগ করিস না, বলে ফেল তোর সুসংবাদ। আর্যর কথায় যারা বেশ আগ্রহ পেল আর বলল, সামনের সপ্তাহে একটা প্রোগ্রামে আমি র্যাম্প ওয়াক করতে যাচ্ছি,
এই ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি সুযোগ পেয়ে গেলাম। আর্য ভীষণ এক্সাইটেড হয়ে বলল, কনগ্রাচুলেশন দোস্ত। থ্যাঙ্কস। শুভ বলল, তুই কি মডেলিংয়ে ক্যারিয়ার করতে চাইছিস? জানি না, তেমন কিছু প্ল্যান করিনি। হঠাৎ কেউ যারার মাথায় চাপড় মেরে বলল, এই মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই, একে জব কে নিবে? মডেলিংয়ের জন্যই ঠিক আছে, সেজেগুজে হাঁটাহাঁটি করা ছাড়া এর দ্বারা আর কিছুই হবে না। যারা রেগে ফুয়াদের দিকে তাকালো। রামিম হেসে ফুয়াদের উদ্দেশ্যে বলল, তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ মোটেও মডেলিং না, বেশ ধৈর্যের কাজ। যারা রামিমের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে বলল, তুই আমার জানের দোস্ত, একমাত্র তুই আমার কষ্টটা বুঝলি। ফুয়াদ সব শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। পিৎজা চলে আসতেই আর্য যারার কানে কিছু একটা বলল, তারপর দুজনেই মুচকি হাসলো। খাওয়ার মাঝেই সাবিহার প্রচন্ড ঝাল লাগে, পোকার মতো বেশ চিলি ফ্লেক্স দিয়ে ফেলেছে। ঝালে ফর্সা মুখটা লাল হয়ে আসলো। রামিম বিষয়টি খেয়াল করে দ্রুত পানি এগিয়ে দিল আর ধমক দিয়ে বলে, পাজিল, ঝাল খেতে পারিস না তবে আরো মরিচ নিলি কেন? প্রচন্ড ঝালে সাবিহার চোখ থেকে পানি পড়তে শুরু করে, ঠোঁটের পাশটাও জ্বলছে। রামিম একটা টিস্যু নিয়ে সাবিহার ঠোঁট মুছে দিতে লাগলো। শুভ দ্রুত এই সুন্দর মুহূর্ত টুকটুক করে ক্লিক করলো। বন্ধু মহলের সকলেই মুখেই তাদের প্রশান্তির হাসি ফুটে ওঠে। ট্রেতে লাস্ট পিস পিৎজা পড়ে থাকতে দেখে আরজু, যারা আর ফুয়াদ ঝাঁপিয়ে পড়ল। যারা যুদ্ধে জয়ী হয়ে তৃপ্তির ঢেকুর তুলল। পরদিন আরজু আর যারা একটা জনসমাগমপূর্ণ জায়গায় পৌঁছায়। যারা কপাল কুঁচকে বলল, ভিড় দেখেছিস? আরজু মন খারাপ করে বলল, তোকে বলেছিলাম আরো আগে বের হতে, তুই তো লেট করলি। আরে ব্যাপার না, সবাইকে ঠেলে ঠুলে সামনে চলে যাব। আরজু আর যারা ভিড় ঠেলে সামনে এগোতে লাগে। ভিড়ের মাঝে আরজু হঠাৎ অনুভব করলো কেউ তার কোমরে বাজেভাবে স্পর্শ করেছে। আরজুর সারা শরীর খিনখিন করে উঠল। মুহূর্তে শুভর কথা মনে পড়ল। শুভ তার পাশে থাকতে কোনো দিন এই ধরনের বাজে পরিস্থিতিতে পড়তে হয় না। শুভ তার পাশে ছায়ার মতো লেগে থাকতো। আরজু যারার হাত শক্ত করে চেপে ধরে। যারা পেছনে ফিরে আরজুর দিকে তাকায়। আরজুর মলিন মুখ দেখে যেন যারা সব বুঝতে পারলো। আরজুকে সামনে দিয়ে নিজের পেছনে দাঁড়ালো। কয়েক মুহূর্ত পর কারো হাতের স্পর্শ পেয়ে যারা সাথে সাথে কোমরের হাতটি চেপে ধরলো। পেছন ফিরে দেখলো একটা 20-21 বছরের ছেলে হবে। যারা প্রচন্ড রেগে ছেলেটার নাক বরাবর ঘুষি মারলো। ছেলেটার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আরজু হাঁ করে যারা দিকে তাকিয়েছিল। আশেপাশের অনেকেই যারা দিকে তাকালো। যারা ছেলেটির সামনে ঝুঁকিয়ে বলল, মেয়েদের শরীর সস্তা পেয়েছিস? আমার মতো মেয়ের পাল্লায় কোনোদিন পড়িসনি, না হলে এই দুঃসাহস জীবন নিয়েও দেখাতে পারতিস না। বলেই ছেলেটির পায়ে নিজের হাই হিল দিয়ে চেপে ধরল। ছেলেটি ব্যথায় কুঁকিয়ে ওঠে। পাশে দাঁড়ানো একটা মেয়ে বলল, একদম ঠিক করেছেন আপু, এই অসভ্যটা একটু আগে আমার সাথেও এমন অসভ্যতামো করেছে। যারা যেন উৎসাহ পেল। ছেলেটির গাড়ি চড় মেরে বলল, আজকের কথা মনে থাকলে জীবন নিয়েও কোনোদিন কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করতে আসবি না। আরজু দেখলো আশেপাশের সকলে তাদের দিকে তাকিয়ে আছে। আরজু যারাকে এক প্রকার টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। যারা তখনও রাগে ফুঁসছে। আরজু বলল, ঝাঁসি কি রানী, এবার থাম, অনেক হয়েছে। ছাড়, ওই বাস্টার্ডকে আজ মেরে ফেলবো আমি। চুপ চুপ, মাথা ঠান্ডা কর। আরজু অনেক বুঝিয়ে যারাকে ঠান্ডা করলো। এতক্ষণে জনসমাগম আরো বেড়ে গেছে। আরজু আর যারা অনেক কষ্টে স্টেজের অনেকটা কাছাকাছি এসে পড়লো। আরজু দূর থেকে স্টেজে বেশ কিছু মানুষের মাঝে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। যারা মুচকি হেসে বলল, উফ, তোর নেতা সাহেব যা হ্যান্ডসাম, ওনার উপর তোর নজর না পড়লে আমি নিজেই পটিয়ে ফেলতাম। আরজু রাগী চোখে যারার দিকে তাকালো আর বলল, খবরদার আমার জামাইয়ের দিকে নজর দিবি না। আরে বাবা, এত দূর? আজ পর্যন্ত সামনাসামনি কিছুই বলার সাহস করতে পারলি না, আর জামাই বানিয়ে বসে আছিস? আরজু মুচকি হেসে বলল, আমার সাহস সম্পর্কে তো ধারণা নেই, আমি আরো ভয়ঙ্কর কিছুও করতে পারি। হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না। তোর জামাইয়ের দিকে আমি মোটেও নজর দিইনি, বরং অন্য মেয়েরা বিশেষ নজর দিয়ে বসে আছে। কথাটা বলেই যারা কয়েকটা মেয়ের দিকে তাকাতে বলল। আরজু সেদিকে তাকাতেই রাগে কটমট করতে লাগলো। মূলত আরজু আর যারা আজ এসেছে একটি নতুন মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে। সেদিন শুভর সাথে বেরিয়ে রাস্তায় একটা পোস্টারে নাহিদের ছবি দেখে আরজু তীক্ষ্ণ নজরে সেটি পর্যবেক্ষণ করেছিল। সেই সুবাদেই আজ যারাকে নিয়ে এই কলেজ মাঠে উপস্থিত হয়েছে। দূর থেকেই আরজু নাহিদকে পর্যবেক্ষণ করলো। নাহিদ মনোযোগ দিয়ে একটা কাগজ পর্যবেক্ষণ করছে। বরাবরের মতো সাদা পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট, দেখতে একদম চকোবারের মতো লাগছে।
কিন্তু মেডিকেল কলেজের মেয়েগুলো তার নেতা সাহেবের ওপর যে লোলুপ দৃষ্টি ফেলছে সেটা আর্য একদম সহ্য করতে পারছে না। আর্যকে রাখতে দেখে যারা হেসে ফেলল। ইস, চারপাশে কেমন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। তুই পোড়া গন্ধ পাচ্ছিস? আমার শরীরে তো আগুন ধরে যাচ্ছে। আর্যর কথায় যারা শব্দ করে হেসে উঠল। একটু পর নাহিদ উঠে আসলো বক্তৃতা দিতে। আর্য নাহিদের বক্তৃতা মুগ্ধ হয়ে শুনছে। ইস, কি মিষ্টি কণ্ঠস্বর। আর্য দূর থেকেই ঠোঁট উঁচু করে চুমু ছুঁড়ে মারল। যারা আর্যর কাহিনী দেখে হেসে কুটি কুটি হচ্ছে। এই মেয়েটা নির্ঘাত পাগল। নাহিদ মাইকের সামনে বক্তৃতা দিচ্ছে। কথা বলার মাঝেই হঠাৎ তার চোখ আটকে গেল ভিড়ের মাঝে। আর্যকে সেখানে দেখে বেশ অবাক হলো। তার পাগলিটা এই জায়গায় কি করছে? নিশ্চয়ই কোথাও পোস্টার দেখে চলে এসেছে। কিন্তু এই পাগলিটা ভিড়ের মধ্যে কেন এলো? যদি কোনো বাজে পরিস্থিতিতে পড়ে এই মেয়েটাকে কি করে বোঝাবে? আসলেই কি আর্য তাকে এতটা ভালোবাসে, নাকি সবটাই ক্ষণিকের মোহ? নাহিদ এক পলক সেদিকে তাকিয়ে আবারও বক্তৃতায় মনোনিবেশ করলো। নাহিদ বক্তৃতা শেষে কিছু সময়ের মধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ল। আর্য মন খারাপ করে ভিড় থেকে বেরিয়ে আসলো। নেতা সাহেবকে যতই দেখে মন ভরে না। নেতা সাহেব সামনে থাকলে সময় এত দ্রুত কেন কেটে যায় বোঝে না সে। ঠিক তখনই আর্যর ফোনে একটা SMS আসলো। আর্য মেসেজ থেকে প্রথমে কিছুটা অবাক হয়, কিন্তু পরবর্তীতে মুচকি হাসে। আর চারাকে কিছু একটা বলে দ্রুত বিদায় নিয়ে বেরিয়ে আসলো। কিছুটা সামনে আসতেই আর্য নাহিদের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সামনে এগিয়ে এলো। গাড়ির গ্লাসে ঢোকা দিতেই পেছনের দরজা খুলে গেল। আর্য উঁকি দিয়ে দেখলো নাহিদ বসে আছে। গম্ভীর মুখে আর্যকে গাড়িতে ওঠার ইশারা করলো। নাহিদের গম্ভীর মুখ দেখে আর্য খানিকটা ভড়কে গেল। নেতা সাহেব কি কোনো কারণে তার উপর রেগে আছে? আর্য নাহিদের ইশারা অনুযায়ী গাড়িতে বসতেই গাড়ির ড্রাইভার আর্যকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আর্য বড় বড় চোখ করে লোকটির দিকে তাকালো। লোকটি আর্যর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আর্য আর চোখে নাহিদের দিকে তাকালো। এই লোক তো ভীষণ বদ। আমাকে মানা করে নিজেই সবাইকে বিয়ের কথা ঢোল পিটিয়ে জানিয়ে বেড়াচ্ছে। আর্য আমতা আমতা করে সালামের জবাব দিল। লোকটি উৎফুল্লতার সাথে বলল, ভাই, ভাবি তো দেখতে মাশাআল্লাহ। আপনাদের দুজনকে একসাথে ভীষণ মানিয়েছে। আর্য ভেবাচাকা খেয়ে ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটালো। আর্য আর চোখে আবারও নাহিদের দিকে তাকায়। নাহিদ জানালার বাইরে তাকিয়ে আছে। আর্য নাহিদের মুড ঠিক বুঝে উঠতে পারছে না। নাহিদ গম্ভীর স্বরে বাইরে তাকিয়ে বলল, মুস্তাক ভাই, গাড়ি স্টার্ট করুন। আর্য নাহিদের গম্ভীর স্বরে খানিকটা ভয় পেয়ে যায়। নাহিদ এবার আর্যর দিকে ফিরে তাকায়। আর্য তাতে আরো বেশি ঘাবড়ে গেল। নাহিদ গম্ভীর স্বরে বলল, আমাকে না জানিয়ে ভিড়ের মাঝে তোমার এইভাবে আসা একদম ঠিক হয়নি আর্য। যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটতো? মুস্তাক ভাই বলে উঠল, জি ভাবি, ভাই একদম ঠিক বলেছে। আজকে তো একটা ঝামেলা হয়েছিল ভাই। মুস্তাকের কথায় আর্য খানিকটা ভয় পেয়ে গেল। আর্যর ভয়কে সত্যি প্রমাণ করে মুস্তাক বলে উঠল, একটা লাফাঙ্গা ছেলে ভিড়ের মধ্যে দুইটা মেয়েকে উত্ত্যক্ত করেছিল। কিন্তু ভাই, একটা মেয়ের মধ্যে দম আছে বলতে হবে। সে নাকি ওই ছেলেকে ইচ্ছে মতো কেলিয়েছে। মেয়েটাকে দেখার ইচ্ছে ছিল। আমাদের পার্টিতে নিয়োগ দিয়ে দিতাম। এমন মেয়েই তো আমাদের প্রয়োজন। মুস্তাকের কথা শুনে আর্য শুকনো ঢোক গিলে নাহিদের দিকে তাকায়। নাহিদ রাগী চোখে আর্যর দিকে তাকিয়ে আছে। নাহিদ বুঝে গেল সেই মেয়ে দুটি আর্য আর যারা ছিল। এমন কাজ তার বউ আর তার বন্ধু মহলের দ্বারাই সম্ভব। আর্য পরিস্থিতি সামাল দিতে মেকি হাসলো, যেন এই বিষয়ে সে কিছুই জানে না। হেসে বলল, মেয়েগুলো মনে হয় সাংঘাতিক সাহসী। নাহিদ বাইরে তাকিয়ে মুচকি হাসলো আর ভাবলো তার বউটা আসলেই বোকা, অথচ নিজেকে ভীষণ চালাক ভাবে। কিছুক্ষণ পর আর্য দেখলো গাড়িটি একটা বাড়ির গেটে প্রবেশ করলো। গেট থেকে বাড়ির সদর দরজা অবধি যাওয়ার পূর্বে বেশ বড় জায়গা, নানান ফুল ফলের বাগান। পাশেই একটা বাস্কেটবল কোর্ট আছে। বাগানের এক পাশে ছোট্ট একটা টেবিল আর পাশেই বারবিকিউ চুলা। আর্য অবাক হয়ে সেসবই দেখছে। বাইরের পরিবেশে যেন শৌখিনতার বহিঃপ্রকাশ করছে। গাড়িটি বাড়ির সদর দরজায় থামতেই নাহিদ গাড়ি থেকে নেমে আর্যর জন্য দরজা খুলতে লাগলো। আর্য অবাক হয়ে নাহিদের দিকে তাকিয়ে রইল। নাহিদ কপাল কুঁচকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? নামো। আর্য গাড়ি থেকে নেমে বাড়িটির দিকে তাকালো। তিনতলা বিশিষ্ট বাড়িটির সদর দরজা বেশ আকর্ষণীয় নকশা করা। এই সুবিশাল বাড়িটি দেখে আর্য নাহিদের দিকে তাকিয়ে বলল, বাড়িটা ভীষণ সুন্দর। এটা কার বাড়ি? নাহিদ আর্যর হাতে নিজের হাত মিশিয়ে বলল, তোমার বাড়ি। আর্য চোখ বড় বড় করে নাহিদের দিকে তাকিয়ে রইল। নাহিদ সেদিকে লক্ষ্য না করে আর্যকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আর্য বাড়ির ভেতরে প্রবেশ করে আরো বেশি চমকে গেল, কারণ বাড়িটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে আরো বেশি আকর্ষণীয়। চারিদিকে চোখ বুলাতে বুলাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।
সুবিশাল বাড়ি জুড়ে নানান রকমের সাজসজ্জা। ড্রয়িং রুমটা বেশ বড়। বাড়ির প্রতিটি কোণায় সৌন্দর্য আর বিলাসিতায় ভরপুর। এই অতি সৌন্দর্যে আর্য দমবন্ধ হয়ে আসছে। ভীষণ অস্থির লাগছে। আর্য জানতো নাহিদ বিত্তশালী পরিবারের ছেলে, কিন্তু নাহিদ যে এতটা বিত্তশালী হবে সেটা কল্পনাও করতে পারেনি। নিজেকে ভীষণ ছোট ফিল হচ্ছে। তার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে নাহিদকে একদমই মানাবে না। সেদিন আবেগে আপ্লুত হয়ে নিজের ইচ্ছাকে নাহিদের উপর চাপিয়ে দেয়নি তো? নেতা সাহেব হয়তো আরো ভালো কাউকে ডিজার্ভ করতো। আর্যর নিজের মধ্যে নানান দ্বিধাদ্বন্দ্ব চলছে। আর্যর কাছে স্ট্যাটাস ডিফারেন্ট এই ধরনের বিষয়গুলো কখনোই ম্যাটার করে না। সে ব্রড মাইন্ডেড ফ্যামিলিতে বড় হয়েছে। সে সবসময় স্বাধীন চেতা মনোভাব পোষণ করেছে। বাবা মা, খালামণি, খালুজান সকলে উচ্চশিক্ষিত। উচ্চবিত্ত মধ্যবিত্তের মাঝে পার্থক্য করা আর্য কখনো শিখেনি। তাই তো নাহিদের প্রেমে পড়ার আগে এইসব বিষয় তার মাথায় কখনোই আসেনি। কিন্তু আজ এই চাকচিক্য দেখে আর্যর অস্বস্তি হচ্ছে। আর্যর ভাবনার মাঝে একটা মেয়ে হন্তদন্ত হয়ে আর্যর সামনে ছুটে আসলো। আর্যর দিকে অবাক চোখে তাকিয়ে মুখে হাত দিয়ে ফেলল আর বলল, মাশা আল্লাহ, ভাবি আপনি এত সুন্দর। আল্লাহ, এত সুন্দর মাইয়া তো আমি আমার জীবনে একটাও দেখি নাই। মেয়েটির কথায় আর্য খানিকটা থতমত খেয়ে গেল, ভীষণ লজ্জাও পেল আর জোরপূর্বক হেসে বলল, থ্যাঙ্কস, তুমিও অনেক কিউট। মেয়েটি আর্যর মুখে নিজের প্রশংসা শুনে বেশ লজ্জা পেল। আর্য নাহিদের দিকে তাকাতেই নাহিদ বলল, ওর নাম সুমি, আমার ছোট বোনের মতো। আর্য সোফায় বসতে সুমি দ্রুত আর্যকে ঠান্ডা শরবত এগিয়ে দিল আর বলল, ভাবি, জলদি ঠান্ডা শরবতটা খেয়ে নেন, আপনার চাঁদ মুখখানা কেমন লাল হয়ে গেছে। আর্য হেসে গ্লাসটি নিল আর এক চুমুকেই সেটা সাবার করে নিল। গলাটা ভীষণ শুকিয়ে গেছে। সুমি ঘুরে ঘুরে আর্যকে পুরো বাড়ি দেখাতে ব্যস্ত। সুমি মেয়েটিকে আর্যর বেশ ভালো লাগলো। চটপটে মেয়েটা সহজেই তার সাথে মিশে গেছে। আর্য একটা বিষয় খেয়াল করলো, এই বাড়িতে নাহিদ, সুমি আর কিছু গৃহকর্মী ছাড়া কেউ নেই। কিন্তু আর্য জানে নাহিদের বাবা আছে, পরিবার আছে। তাই আর্য প্রশ্ন করলো, সুমি, বাড়ির অন্য সদস্যরা কেউ বাসায় নেই? কাউকে দেখছি না যে। আর্য ওর প্রশ্ন শুনে সুমির মুখটা মলিন হয়ে গেল আর বলল, এই বাড়িতে ভাইজান একাই থাকেন, বাকি সবাই আগের বাড়িতে। আর্য অবাক হলো, নেতা সাহেব এই বিশাল বাড়িতে একা থাকে কেন? দম বন্ধ হয়ে আছে না? তাই সুমিকে জিজ্ঞেস করলো, উনি একা কেন থাকে? সুমি কি বলবে বুঝে উঠতে পারছে না। তাই প্রসঙ্গ এড়াতে বলল, ভাবি, ভাইজান মনে হয় আমাকে ডাকে, আপনি ঘুরে দেখেন, আমি আসি। সুমি যে তাকে এড়িয়ে চলে গেল বিষয়টি আর্য বুঝতে পারল। নানান প্রশ্ন আর্যর মাথায় ঘুরতে থাকে। যে মানুষটি তার জীবন সঙ্গী, তার সম্পর্কে সঠিকভাবে তেমন কিছুই জানে না মেয়েটা। শুভ জানলে নিশ্চয়ই তাকে পাগল বলবে। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসো বউ। আর্য চমকে পেছনে তাকালো। নাহিদকে দেখে অবাক হয়ে বলল, মাত্র কি বললেন আপনি? নাহিদ কপাল কুঁচকে বলল, চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বললাম। না, লাস্টে কি বললেন? নাহিদ বিরক্ত হয়ে বলল, কি লাশ শুরু করেছ আর্য? আর্য চিন্তায় পড়ে গেল। সে কি ভুল শুনল? কিন্তু তার মনে হয় বউ শব্দটা সে শুনেছে। আর্যকে আর চিন্তা করতে সুযোগ না দিয়ে নাহিদ আর্যর হাত ধরে একটা রুমের ভেতর নিয়ে আসে। রুমে প্রবেশ করে আর্য হাঁ হয়ে গেল। বিশাল বড় একটা রুম, সারা রুম জুড়ে সাদা রঙের মেলা। বেডশিট থেকে শুরু করে পর্দা, ফার্নিচার সবটাই সাদা রঙের। নেতা সাহেবের নিশ্চয়ই সাদা রংটা পছন্দ। নাহিদ বড় পর্দা সরিয়ে দিল। মুহূর্তেই সূর্যের কিরণ সারা ঘর ছড়িয়ে পড়ল। আর্য সেদিকে অবাক চোখে তাকালো। বড় থাই গ্লাসের বাইরে বিশাল বড় বারান্দা, যার এক পাশে বাহারি রঙের ফুল খেলা করছে, অন্য পাশে বিশাল সুইমিং পুল। এমন সুন্দর আকর্ষণীয় কোনো কামরা হতে পারে আর্যর জানা ছিল না। আর্যকে অবাক হতে দেখে নাহিদ আর্যর পাশে দাঁড়িয়ে বলল, এটা আমাদের রুম, পছন্দ হয়েছে? আর্য বড় বড় চোখ করে নাহিদের দিকে তাকালো। আর্যকে অবাক হতে দেখে নাহিদ ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর্য শুকনো ঢুকিলে কাঁপা কাঁপা গলায় বলল, বাসায় যাব। নাহিদ চোখ মুচকে বলল, কি? আমি বাসায় যাব? আর্যর এমন জবাবে নাহিদ চিন্তিত হয়ে বলল, এনি প্রবলেম আর্য? আর্য মাথা ঝাঁকিয়ে না বলল। আর্যর কাছ থেকে বিদায় নিয়ে যারা রিকশায় চড়ে বসলো, আর্যর মধ্যে আজকাল কিছু পরিবর্তন লক্ষ্য করছে। তাদের বন্ধু মহলে আর্য নিজের সব কথা শুভর সাথে শেয়ার করলেও মেয়র সাহেবের বিষয়ে আর্য শুভর সাথে তেমন কিছু বলে না, কারণ শুভ রেগে যায়। কিন্তু যারার সাথে সব কথাই আর্য বলে, কারণ তারা দুজনেই একই রকম, কিছুটা পাগলাটে। তবে যারার মনে হচ্ছে আর্য হয়তো তার কাছে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? এইসব ভাবনার মাঝেই হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসেছে। যারা পাশে তাকিয়ে অবাক হয়ে গেল, এই বেয়াদবটা তার পাশে কি করছে? এইভাবে চলন্ত রিকশায় উঠে পড়েছে সে। জাহিদ তার দিকে তাকিয়ে
মতির মতো দাঁত বের করে হাসছে। যারা রেগে বলল, রিক্সার কি অভাব পড়েছে? আমার রিক্সায় লাফিয়ে পড়ার মানেটা কি? জাহিদ হেসে বলল, এই রিক্সার মতো ব্যাপার অন্য রিক্সায় নেই, এটার মতো কমফোর্টও অন্য কোথাও নেই। যারা রাগ আরো বৃদ্ধি পেল। মামা থামান তো, এই ফাজিল নামো তুমি। মামা চলেন তো, হবু বউ রাগ দেখাচ্ছে, বুঝেনি তো? রিক্সা চালক তার কথাই হেসে উঠলেন। যারা রাগে চোখে তাকিয়ে বলল, মামা রিক্সা থামান, এই বেয়াদবের সাথে আমি কোথাও যাব না, নামবো আমি। জাহিদ যারার কাঁধে আলতো হাত রেখে বলল, এই বেয়াদবের সাথেই যদি সারা জীবন থাকা লাগে তখন কি করবেন? জাহিদের স্পর্শে যারা শিউরে উঠল। অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু এই অনুভূতিকে সে প্রশ্রয় দিতে চায় না। এইসব প্রেম ভালোবাসার মতো জটিল বিষয়কে জীবনে এনে ঝামেলা বাড়াতে চায় না। কিন্তু এই ছেলেটা দারুণ বেহায়া, কোনো কথাই শুনতে চায় না, একদম আঠার মতো লেগে থাকে। জাহিদ বলল, এই মেডিকেল কলেজে কেন এসছেন? নাকি অন্যদের মতো আপনিও মেয়রের উপর ক্রাশ খেয়েছেন? আই নো হি ইজ ড্যাম হ্যান্ডসাম, কিন্তু আমিও কম নই। যারা মুখ ভেঙচে বলল, হ্যান্ডসাম মাই ফুট, তুমি একটা বাঁদর। জাহিদ যারার খানিকটা কাছে এসে যারার কানে হালকা ফু দিল। যারা আবেশে চোখ মুছে নিল, মনে মনে বলল, আমার এই মুহূর্তে এই বেয়াদবকে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেওয়া উচিত। আমি কেন এই ছাগলের সামনে আসলে দুর্বল হয়ে পড়ি? জাহিদ বলল, এই বাঁদর আপনার গলায় মুক্তার মালা হয়েই লেপটে থাকবে। যারা আর চোখে জাহিদের দিকে তাকালো, দেখলো জাহিদ যারার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিতে যারার হার্টবিট বেড়ে যায়। অবনী কলেজ শেষ করে সুরভিকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়েছে। হাতে ম্যাঙ্গো বার নিয়ে হাঁটছে আর খাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল নিশানের দিকে। নিশান ফরমাল ড্রেসে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছে। অবনীর এক মুহূর্তের জন্য মন খারাপ হয়ে গেল। কিশোরী মনে নানা প্রশ্ন ভর করতে লাগলো। আরজু আপু যদি জানে তার বান্ধবীর বড় ভাইয়ের উপর আমি পিছলে পড়েছি, তবে সাংঘাতিক শক খাবে। মুহূর্তেই অবনী নিজেকে বোঝাতে লাগলো, প্রেমে পড়া খারাপ কিছু না। পাপা আর আম্মু প্রেম করে বিয়ে করেছে, আরজু আপু গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তবে তার বেলায় এত চিন্তা কেন করতে হবে? মোটেও না। এই ব্যাটাকে তো অবনী সারা জীবন নাকানি চোবানি খাওয়াবে। নিশান অফিসের কাজে বাইরে এসেছে। এখন তার এক কলিগের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, এই যে মিস্টার, অফিস ছেড়ে বাইরে কি করছেন? আপনি তো দারুণ ফাঁকিবাজ। নিশান চমকে পেছনে থাকালো। কলেজ ড্রেস পরা অবনীকে দেখে চমকে গেল। এই মেয়েকে তো কলেজ ড্রেসে আরও পিচ্ছি লাগে। নিশানের কলিগ অবাক হয়ে বলল, নিশান কেউ নেই। নিশান কিছু বলার আগেই অবনী লজ্জা মাখামুখি হেলতে দুলতে বলল, আমাকে চেনেন না? এই আপনি আমার কথা ওনাদের বলেননি? মেয়েটির প্রশ্নে নিশান থতমত খেয়ে যায়। এই মেয়ে তো ভীষণ ডেঞ্জারাস, কখন কি বলে আল্লাহ জানে। অবনী আবারও বলল, থাক, আপনাকে দিয়ে না কিছুই হবে না, আমি নিজেই পরিচয় দিচ্ছি, আমি ওনার ওয়াইফ। অবনীর কথায় নিশান আর তার কলিগ দুজনেই চমকে গেল। নিশানের তো কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। এই বিচ্ছু মেয়েটা বলে কি? নিশানের কলিগ অবাক হয়ে বলল, নিশান তুমি বিয়ে করেছো বলনি তো? নিশান কি বলবে ভেবে পাচ্ছে না। সে বলল, এমন কিছুই না, ও মিথ্যা। আর কিছুই অবনী বলতে দিল না। নিজেই বলল, আসলে ভাইয়া আমরা পালিয়ে বিয়ে করেছি। উনি আমাকে প্রচন্ড ভালোবাসে, কল করে কান্নাকাটি করে বলে আমাকে ছাড়া থাকতে পারবে না। কি আর করার, আমার ফ্যামিলি এত দ্রুত আমাকে বিয়ে দিবে না। কিন্তু উনি তো আমার জন্য যা পাগলামিটা শুরু করেছিলেন, একদিন তো আমাকে ধরে কান্নাকাটি করে বললেন, চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই। আমিও ওনার কথা ভেবে রাজি হয়ে গেলাম। বাসায় কেউ জানে না। আমার স্টাডি শেষ হলে সবাইকে জানাবো। অবনীর এই সুন্দর স্টোরি শুনে নিশানের কলিগ বিশ্বাস করে নিল। অন্যদিকে নিশানের হার্ট অ্যাটাক হবার জোয়ার। কেমন সুন্দর করে মিথ্যা কাহিনী সাজিয়েও ফেলল। নিশান বড় বড় চোখ করে অবনীর দিকে তাকালো। অবনী মুহূর্তেই নিশানকে চোখ মেরে দিল। নিশান থতমত খেয়ে দৃষ্টি সরায়। আচ্ছা ভাইয়া আমি আসি, আম্মু দেখলে ওনার ঠ্যাং ভেঙে দেবে। শুনছেন, বাসায় যেয়ে কল করবেন, বাই। অবনী চলে যেতেই নিশান বুকে হাত রাখলো। মেয়েটার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। নিশানের কলিগ বলল, বাহ কি মিষ্টি ভাবি, আপনি যে এমন পাগল প্রেমিক হবেন ভাবতেই পারিনি। আপনাকে দেখে বোঝাই যায় না। নিশান মেকি হাসলো। লোকটি আবারও বলল, কিন্তু ভাবি বয়সে একটু বেশি ছোট হয়ে গেল না? নিশান অস্বস্তিতে পড়ে গেল। বিচ্ছু মেয়েটা মান সম্মান কিছু রাখলো না। লোকটি আবারও বলল, তবে প্রেমে বয়স ডাজন্ট ম্যাটার। আপনাদের গভীর প্রেম দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। এমন একটা পিচ্ছি বউ থাকলে জীবনে আর কি লাগে। নিশান আর কথা বাড়ালো না। এই মিথ্যা গল্প যে তার অফিসে ছড়িয়ে পড়বে খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ তার কলিগের পেটে কোনো কথা হজমই হয় না।